ওই, তুই এভাবে কি দেখছিস? বোন, তুই ঠিক আছিস তো? কেন, আমার আবার কি হবে? ঘাবড়ে গিয়ে বলল নেহা। না মানে, আমার মনে হচ্ছে তোর জিনের আঁচল লাগছে। কারণ তুই এত কথা বলা কোথা থেকে শিখেছিস? ফরহাদ কোনোভাবে হাসি থামিয়ে বলল। নেহা মুখ ফুলিয়ে বলল। সবসময় তোর ফাজলামি না করলে ভাল লাগে না। নেহার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো ফরহাদ। ওর হাসি দেখে নেহা হেসে উঠল। ভাইয়া, এখন আর বেশি কথা না বলে ভাবির কাছে যা। ঠিক আছে। আর আব্বু আম্মু কি তিশার শরীর ভালো না তা জানে? ফরহাদ একটু টেনশন নিয়ে বলল। আব্বু আম্মু তো বাসায় নেই। কেন, কোথায় গিয়েছে? গতকাল সকালে নানিদের বাসায় গিয়েছে, আর আজকে শুক্রবার, তাই কালকে চলে আসবে। ও ঠিক আছে, তুই নাস্তা করে নিস। ঠিক আছে। বলেই চলে গেল নেহা। ফরহাদ আবার ঘুরে রুমের দিকে আসতে লাগলো। রুমের সামনে এসে দেখলো তিশা যা যা ভেঙেছিল তা পরিষ্কার করছে। ফরহাদ প্লেটটা খাটে রেখে তিশার পিছনে গিয়ে বলল। কি করছো তুমি? হঠাৎ ফরহাদের কথা শুনে তিশা কিছুটা কেঁপে উঠল। তিশা পিছনে তাকিয়ে বলল। কালকে তো এগুলো আমি ভেঙেছিলাম, তাই পরিষ্কার করছি। তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? কেন, আমি আবার কি করলাম? কেন, তুমি জানো না তোমার শরীর খারাপ? হ্যাঁ, তারপরও কেন এগুলো করছো? তিশার মুখের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। তাহলে এগুলো করবে কে? সেটা তোমার জানার প্রয়োজন নেই, তাই খাবার খেয়ে নাও। তিশা উঠে চুপচাপ গিয়ে খাটে বসে থাকলো। খাবারের না খেয়ে ফরহাদের চেহারার দিকে তাকিয়ে আছে। ফরহাদ তিশার সামনে গিয়ে বলল। কি হলো, খাবার খাচ্ছ না কেন? সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার কেন খেতে মন চাচ্ছে না? খাবার খেতে মন চাচ্ছে না। ফরহাদ খাবারের প্লেট হাতে নিয়ে বলল। ফাজলামি বাদ দেন, আর এখন চুপচাপ খাবার খাবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। ফরহাদ তিশাকে খাইয়ে দিচ্ছে আর তিশা চুপচাপ খেয়ে যাচ্ছে। ওর চেহারা দেখে বুঝে যাচ্ছে ও এটাই চাইছিল, যে ফরহাদ ওকে নিজের হাতে খাইয়ে দিক। ভাইবেন না যে আমি আপনাকে ভালোবাসি তাই খাইয়ে দিচ্ছি। আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক, তাই আপনাকে খাইয়ে দিচ্ছি। তিশা কিছুই বলল না, চুপচাপ খেয়ে যাচ্ছে। তিশাকে খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিল ফরহাদ। ও শুধু চুপচাপ দেখেই যাচ্ছে। পুরো রুম গোছানো শেষ হলো 12:30টায়। গোসল করে নামাজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল ফরহাদ। কিছু সময় পর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসলো। এখন হলো আরেক সমস্যা, মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে ওর। সারা রাত জেগে ছিল, আবার সকালে নাস্তাও করেনি। পুরো শরীর ক্লান্ত লাগছে। কোনো রকমে পাশে আসলো। কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে শুয়ে পড়লো। এক ঘুমে বিকেল 5টায় তিশার ডাকে ঘুম ভাঙলো ফরহাদের। কি হলো, আর কত ঘুমাবে? ওঠো। হুম। ফরহাদ উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আবার বিছানার উপর শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তিশা আবার রুমে আসলো খাবার নিয়ে। ফরহাদকে আবার ঘুমিয়ে থাকতে দেখে এবার ওর কাছে এসে বসলো আর বলল। এই কি হলো, আবার ঘুমিয়ে পড়লা কেন? ফরহাদ উঠে বসলো। প্লিজ দেখো, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার এখন খাবার খাওয়ার মুড নেই, আমি এখন ঘুমাবো। ফরহাদ যেই শুতে যাবে তিশা চেঁচিয়ে বলে। ওই, তোকে আমি শুতে বলছি। তিশার চিৎকার শুনে ফরহাদের ঘুমানোর স্বাদ মিটে গেছে। ফরহাদ বসে আছে আর তিশা ওকে খাইয়ে দিচ্ছে। তিশাকে দেখে এমন মনে হচ্ছে ওর আর ফরহাদের মাঝে কিছু হয়নি। ও যত পারছে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিছু সময় পর ফরহাদ বলে। এখন ঘুমাতে পারবো? ঘুমাও, তবে একটা কথা ছিল। কি? রিয়া কল করেছিল। কি? ভয় পেও না, আমি রিয়াকে আমাদের ব্যাপারে কিছু বলিনি। তিশার চোখের জল স্পষ্ট বোঝা যাচ্ছে। ও আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়লো। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। ফরহাদ খাটের কর্নার থেকে মোবাইলটা নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে রিয়া কল করেছে। কেন জানি রিয়ার কলটা ধরতে মন চাচ্ছে না। মোবাইলটা অফ করে দিল ফরহাদ। ঘুম আর আসলো না। ঘাট থেকে নেমে ব্যালকনিতে গিয়ে বসে থাকলো। রাতে খাবার খেয়ে রুমে বসেছিল ফরহাদ। তখন তিশা আসলো। কোনো কথা না বলে লাইট অফ করে খাটে এসে বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো। তিশার এমন কাজে ফরহাদ বেশ অবাক হচ্ছে। হঠাৎ তিশা বলল।
একটা প্রশ্ন করি, আমি যখন থাকবো না তখন কি তুমি আমাকে মিস করবা? ফরহাদ কিছু বলল না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। ঘুমিয়ে পড়েছো? ফরহাদ নিশ্চুপ। তিশা শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তিশা একসময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। ফরহাদ তিশাকে ওর বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। কেন জানি এই মেয়ের চোখের পানিও সহ্য হয় না। ফরহাদ তিশাকে ওর বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, জানো তিশা, আমি রিয়ার সাথে 3 বছর ধরে রিলেশনে আছি, কিন্তু আমার কখনো মনে হয়নি যে রিয়া আমাকে আসলেই ভালোবাসে। সব সময় এমনই মনে হতো ও আমাকে ব্যবহার করছে, কিন্তু এখন কেন জানি রিয়ার কথা আর মনে হয় না। মনটা চায় শুধু তোমার কাছেই থাকি সব সময়। তুমি যখন আশেপাশে না থাকো কেমন যেন নিঃস্ব লাগে। এখন কেন যেন তোমার রাগ, অভিমান, থ্রেট সব কিছু ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি তিশা, অনেক অনেক ভালোবাসি। ফরহাদ কথাটা বলতেই ওর হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে শুরু করলো। তিশা চুপচাপ ফরহাদের বুকের উপর শুয়ে আছে। জানে না ও ফরহাদ কথাগুলো শুনেছে নাকি। ফরহাদ তিশার কপালে একটা চুমু এঁকে দিল। কিছু সময়ের মধ্যে তিশাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সবাই একসাথে নাস্তা করছে। ফরহাদের আব্বু আম্মু খুব সকালেই বাসায় এসে পড়েছে। হঠাৎ তিশা আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু, মা বলো। আব্বু আমি কিছুদিনের জন্য বাসায় যেতে চাই। তিশার কথাটা বলতেই আব্বু আম্মু নেহা ফরহাদের দিকে তাকিয়ে আছে। সবাই চাওয়ার ধরন দেখে ফরহাদের গলা দিয়ে আর খাবার নামলো না। পানি খেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন? আজকে কি আমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে? কেন মা, এই গাধাটা কি কিছু বলেছে? কিছু বললে আমাকে বলে দেখো ওকে কি করি। ফরহাদকে উদ্দেশ্য করে বলল ওর আব্বু। ফরহাদ আহত দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে আছে। আসলেই কি ওনারা ওর বাবা মা, নাকি ওকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে? বুঝলো না ফরহাদ। না, উনি কিছু বলেনি। আসলে আব্বু, আম্মু অনেক দিন ধরে দেখতে চাচ্ছে, মন চাচ্ছে, তাই ভাবলাম কয়েকদিনের জন্য দেখে আসি। ঠিক আছে যাও, আর এই গাধাটাকেও সাথে করে নিয়ে যাও। না, উনি বলল যাবে না, ওনার কি যেন কাজ আছে। ফরহাদের দিকে তাকিয়ে বলল তিশা। ফরহাদ একটু অবাক হলো তিশার কথায়। বেকার ছেলে, আবার কাজও আছে, সারাদিন খায় আর ঘুরে, এখন বলছে তার নাকি কাজও আছে। ফরহাদের দিকে তাকিয়ে বলল আব্বু। এখন আর নিতে পারতেছে না ফরহাদ। আব্বুর কথা শুনে মন চাচ্ছে কেঁদে দেয়। ফরহাদ কিছু না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসলো। রুমে এসে একটা কথাই ভাবতে লাগলো, তিশার আব্বু আম্মুর কাছে মিথ্যা কথা বললো কেন। কিছু সময় পর তিশা রুমে আসলো। ফরহাদের দিকে না তাকিয়ে ওর জামা প্যাক করতে লাগলো। ওর এই অবহেলা ফরহাদের সহ্য হচ্ছে না। ফরহাদ খাট থেকে নেমে তিশার পিছনে গিয়ে দাঁড়ালো। তিশা, হুম, বাসায় কেন যাচ্ছ? বললাম তো আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই দেখা করতে যাচ্ছি। কয়দিন থাকবা? জানি না। তিশা বলেই ঘুরে আবারও ওর কাজ করতে লাগলো। আমি তোমার সাথে আসি? তিশা ফরহাদের দিকে একটু রাগী লুক নিয়ে বলল, না, কেন? তুমি যদি আমার সাথে আসো তাহলে রিয়াকে সময় দিবে কিভাবে? তাই তোমার আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই। তিশার কথা শুনে ফরহাদ মনে মনে বলে, এই মেয়ে এত জেদি কেন বুঝলাম না। কিভাবে যে বলি, ওকে ছাড়া আমি থাকবো কিভাবে? আবারও তিশা বলল, রুম থেকে বের হও, কেন? আমি জামা চেঞ্জ করব। ও, মাথা নত করে রুম থেকে বের হয়ে আসলো ফরহাদ। কিছু সময়ের মধ্যে তিশা রেডি হয়ে নিচে এসে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আব্বু ড্রাইভারকে বলে দিয়েছে তিশাকে পৌঁছে দিতে। তিশা চলে গেল, কিন্তু একবারও ফরহাদের দিকে তাকালোও না। ও রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকলো। তিশাকে ছাড়া কেমন যেন খালি খালি লাগছে। কোনোভাবে রাত পর্যন্ত সময় কাটলো, কিন্তু এখন আর ভালো লাগছে না। মন চাচ্ছে তিশার সাথে কথা বলতে, কিন্তু কি বলবে তা ভেবে পাচ্ছে না ফরহাদ। রাত 10টায় মাথায় একটা আইডিয়া আসলো। একটু ভয়ে ভয়ে তিশাকে কল দিল। একবার রিং হতেই রিসিভ করলো তিশা। ফরহাদের এমন মনে হচ্ছে মোবাইলের সামনেই বসেছিল। হ্যাঁ হ্যালো। বলো, কেন কল দিয়েছো? তিশার কথা শুনে ফরহাদ মনে মনে বলে, না, হাই না হ্যালো, সোজা কেন কল দিয়েছো বলো। এখন এমন মনে হচ্ছে আমি আমার এক্সকে কল দিয়েছি। ফরহাদ মুখে বলল। ডিনার করেছেন? ফরহাদ কেন কল দিয়েছিল তা ভুলে গিয়েছে। এটা জানার জন্য কল দিয়েছো? না, মানে যা বলার জন্য কল দিয়েছিলাম তা ভুলে গিয়েছি। ঠিক আছে, তাহলে রাখলাম। বলেই কল কেটে দিল তিশা।
তা দেখে ফরহাদ নিজে নিজেই বলতে লাগলো। বুঝলাম না, এই মেয়েটা এত জেদি কেন? একটু কথা বললে কি এমন হয়ে যাবে? আর কেন ও আমার সাথে কথা বলবে? এখনো পর্যন্ত কি আমি ওকে ভালোবেসে আগলে ধরছি? না একটাবার ওকে জড়িয়ে ধরে বলছি যে আমি তোমাকে ভালোবাসি না? একটাবার ওর সাথে ভালোভাবে কথা বলেছিলাম। যখন থেকে দেখা হয়েছে সেই দিন থেকেই ওকে প্যারা ভেবেই চলেছি। যখন সামনে ছিল তখন ওকে দূরে পাঠাতে চাইতাম। যখন সামনে ছিল তখন ওকে দূরে পাঠাতে চাইতাম, আর এখন ও দূরে চলে গিয়েছে। তাহলে আমার এমন কষ্ট হচ্ছে কেন? ব্যালকনিতে বসে তিশার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই ফরহাদের। সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখলো রাতে ব্যালকনিতেই শুয়ে পড়েছিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তিশাকে কল করলো, কিন্তু ও কল রিসিভ করলো না। 4 থেকে 5 বার ট্রাই করার পরও রিসিভ করলো না। সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল ফরহাদের। নিচে এসে সবার সাথে নাস্তা করতে বসলো। চুপচাপ নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লো। কিছু সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেল ফরহাদ। ক্লাসরুমে এসে একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলো। একটু অবাক হলো, আজকে হারামি তিনটাকে দেখা যাচ্ছে না। হঠাৎ রিয়ার সামনের বেঞ্চ থেকে উঠে এসে ফরহাদের পাশে বসলো। এই, তুমি আমার কল রিসিভ করো না কেন? আস্তে আস্তে বলল রিয়া, কারণ ম্যাডাম ক্লাস নিচ্ছেন। এখন ক্লাস করো, পরে কথা বলি। রিয়ার সাথে এখন কথা বলার কোনো ইচ্ছাই নেই ফরহাদের। চলো না বাইরে যাই। ফরহাদ রিয়ার কথায় কোনো উত্তর দিল না, চুপচাপ ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছে ফরহাদ। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে না তাকিয়েই নাইমকে কল দিল ফরহাদ। কল রিসিভ করতেই বলল, ওই তোমাকে বলেছি না আমাকে কল করতে না? ওই শালা, তুই আমার সাথে ফাইজলামি করছিস? ভালোভাবে কথা বল। আর তুই কোথায় এখন? ওই তুমি গাঞ্জা সেবন করেছো নাকি? কি আবল তাবল বকছো? কাকে কল দিয়েছো? স্ক্রিনে একবার তাকিয়ে দেখেছো? কাকে আবার কল করব? আমার বন্ধু নাইমকে কল কর। কথা বলতে বলতে স্ক্রিনে তাকিয়ে দেখে ফরহাদ ভুলে তিশাকে কল দিয়ে ফেলেছে। সরি, আসলে ভুলে কল চলে গিয়েছে। আমি জানি তুমি ভুলে কল দিয়েছো নাকি নিজ ইচ্ছায় কল দিয়েছো। আরে বললাম তো ভুলে কল চলে গিয়েছে। আর আপনি কথা এমন বাড়াচ্ছেন কেন? কি আমি কথা বাড়াচ্ছি? আরে তোর মতো ছেলেকে আমার চেনা আছে, নিজ ইচ্ছায় কল দিয়ে বলে ভুলে চলে গিয়েছে। ঢং করছিস তুই আমার সাথে? দেখো, তুমি ভুল বুঝতেছো। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নাই। আর আমার অনেক কাজ আছে। আর ভালোভাবে কথা বলো তুই করে, কিন্তু আমিও বলতে পারি। বাহ, বেকার ছেলের আবার কাজও আছে। কথাটা বলেই হাসতে লাগলো তিশা। কলটা কেটে দিল ফরহাদ। ওর প্রচুর রাগ উঠতেছে। যে কোনোভাবে এই বেকার নামের ট্যাগটা সরাতে হবে। তিশার বলা কথাগুলোই প্রচুর রাগ উঠতেছে। বলল যে বলল যে ভুলে কল চলে গিয়েছে, তা না শুনে তুই তাই শুরু করে দিয়েছে। রিয়া পিছন থেকে অনেকবার ডাকতেছিল, কিন্তু ওর সাথে কোনো কথা না বলে ক্যাম্পাস থেকে বের হয়ে আসলো ফরহাদ। এখন উদ্দেশ্য হচ্ছে চৌধুরী ইন্ডাস্ট্রিজ। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেল। কোম্পানির ভিতরে ঢুকে আব্বুর কেবিনের দিকে যাচ্ছে। হঠাৎ আব্বুর পিএ শামসুল হক, বয়স 47 হবে, সামনে এসে বলল, আরে বাবা, কেমন আছো? উনি ফরহাদের বড়, তাই স্যার ডাকতে মানা করেছে, তাই উনি ফরহাদকে বাবা বলে ডাকেন। আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আব্বু কি কেবিনে? আমিও ভালো আছি। আর বড় স্যার তো এখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছেন। তুমি কেবিনে বসো, আমি বড় স্যারকে বলছি। ফরহাদ উনার সাথে আর কোনো কথা না বলে মিটিং রুমের দিকে এগোচ্ছে। রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখলো আব্বু আসলেই অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করছিল, কারণ অনেক লোক ছিল রুমে। সবাই ফরহাদের দিকে তাকিয়ে আছে। আব্বু, তোমার সাথে কথা ছিল। কেবিনে গিয়ে একটু ওয়েট করো, মিটিং শেষ পর্যায়ে। আব্বু, তোমার সাথে জরুরি কথা আছে। ফরহাদের আব্বু একটু অবাক হলো। তারপর কিছু না বলে মিটিং রুম থেকে বের হয়ে তার কেবিনে আসলো। আসতেই আব্বু বলল, আপনার চরণ আমার কোম্পানিতে ফেলে আমার কোম্পানিটাও ধন্য করে দিলেন। তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আচ্ছা বলো, কি তোমার এমন জরুরি তলব যার জন্য মিটিং রুমে থেকে নিয়ে আসলে? কিছুদিন আগে তুমি আমাকে যেই অফারটা দিয়েছিলে সেটা কি এখনো আছে? কোনটার কথা বলতেছ? যেটা এখন তোমার মাথায় চলছে। আমার মাথায় এখন চলছে সেই 6 মাস আগের ঘটনা, যেটা তুমি অফিসের প্রথম দিনেই করেছিলে।
6 মাস আগে আমি কি এমন করেছিলাম? ফ্ল্যাশব্যাক 6 মাস আগে। ফরহাদ নেহা আব্বু আম্মু বসে সকালে নাস্তা করছিল। হঠাৎ আব্বু বলল। ফরহাদ, আব্বু খাবার খেতে খেতে বলল। ফরহাদ খাবার খাওয়া বাদ দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছে আর মনে মনে দোয়া করছে, কারণ আব্বু যতদিন ফরহাদকে খাবার টেবিলে ডেকেছে কোনো না কোনো বাস ফরহাদ অবশ্যই পেয়েছে। হঠাৎ নেহা ফরহাদকে হালকা ধাক্কা দিয়ে বলল। ওই ভাইয়া কি ভাবছিস? বেশি কিছু না, আব্বু আমাকে কোনো বাস দিব সেটা পরিকল্পনা করতেছি। কি বললি? না কিছু না। ফরহাদ, আজকে তুমি আমার সাথে অফিসে যাবা। ও শুধু আজকেই? এটা কোনো ব্যাপার না। আজকেই না, শুধু প্রত্যেক দিন যেতে হবে। মার ডালা, আব্বু প্লিজ এই অত্যাচার আমার উপর করো না। এক হলে আমার সাথে অফিসে চলো, আর না হলে আমার বন্ধুর মেয়েকে বিয়ে করো। বলে আবার খাবার খেতে লাগলো ফরহাদের আব্বু। আমি তো তোমার সব বন্ধুদের চিনি, কিন্তু তাদের কারোর তো কোনো মেয়ে নাই, আর থাকলে তাদের বিয়ে হয়ে গিয়েছেন। তুমি আমার এক বন্ধুকে এখন পর্যন্ত দেখোনি, কারণ ওরা এখানে থাকে না। এখন বলো, অত্যাচার সহ্য করবে নাকি বিয়ে করবে? আমি রাজি। কি, তুই বিয়ে করতে রাজি? আরে না, আমি আব্বুর সাথে অফিসে যেতে রাজি। কি আর করার, নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে আব্বুর সাথে অফিসে আসতে হলো ফরহাদকে। অফিসে এসে আব্বু সবার সামনে একটা ঘোষণা করলো যে এখন থেকে এই কোম্পানির সব দায়িত্ব ফরহাদের উপর। আব্বু ফরহাদকে ওর কেবিন দেখিয়ে দিল। কেবিনে গিয়ে বসতে না বসতেই দরজায় শামসুল হক নক করলো। স্যার আসবো? আসেন। শামসুল হক ভিতরে আসতেই আব্বু বলল। শামসুল সাহেব, আজ থেকে আপনি আমার ছেলের পিএ। ওকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিবেন। আব্বু চেয়ার থেকে উঠে বলল। ঠিক আছে স্যার। আব্বু তুমি কি এখন কোথাও যাবে নাকি? বাসায় যাচ্ছি তোমার আব্বুকে সময় দিতে। আর আমি? তুমি আমার কোম্পানিটাকে সময় দাও। বলেই আব্বু চলে গেল। 3টা ঘন্টা শামসুল হক মানে ফরহাদের বিয়ে ওর মাথা খাইলো। তারপর ফরহাদকে সব কিছু বুঝিয়ে দিয়ে উনি চলে গেলেন। আর ফরহাদ এই সুযোগে আব্বুকে একটা মেসেজ করে অফিস থেকে পালিয়ে গেল। 2 দিন পর্যন্ত বাসায় না এসে হোটেলে থাকলো, কারণ ওর আম্মু বলেছিল আব্বু নাকি রেগে আছে। তাই আব্বু রাগ কমার পরই বাসায় আসলো। ভেবেছিল আব্বু হয়তো বিয়ের কথাটা ভুলে গিয়েছে, কিন্তু কিছুদিন আগেই আব্বুর কথা মতো ফরহাদের বিয়ে করিয়ে দিল তার বন্ধুর মেয়ের সাথে। বর্তমানে এখন খেয়াল হয়েছে আপনার? আপনি কি করছিলেন? ও ওটা তো ভুলে হয়ে গিয়েছিল। এখন আমি আর সেই ভুল করার সুযোগ দিতে চাই না। আব্বু প্লিজ, এখন আমি ভালো হয়ে গিয়েছি, ভালোভাবে সব দায়িত্ব পালন করব। আর ওই দিনের জন্য সরি। একবার ভেবে দেখো, এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। এই বেকার নামের ট্যাগটা সরাতে আমি সব করতে রাজি। ঠিক আছে, তাহলে আর মিটিংটা শেষ করে শামসুল সাহেবকে তোমার কথা বলে বাসায় যাচ্ছি। ঠিক আছে। আব্বু চলে গেল। কিছু সময় পর শামসুল হক এসে ফরহাদকে আগের মতো সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। সন্ধ্যায় অফিস থেকে বের হলো ফরহাদ। আজকে দিনটা কেমন যেন লাগছে। আজকে থেকে আর কেউ ওকে বেকার বলবে না, এটা ভেবে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। রিকশায় করে বাসায় আসলো ফরহাদ। বাসায় আসতেই কারোর সাথে কোনো কথা না বলে দিল এক ঘুম। রাত 10টায় ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে নিচে আসলো। আব্বু আম্মু নেহা কি নিয়ে যেন হাসাহাসি করছিল, কিন্তু ফরহাদকে দেখতেই সবাই চুপ হয়ে গেল। আম্মু উঠে এসে ওর কাছে এসে বলল। বাহ, আমার ছেলেটা এখন বেকার নয়, এত বড় হয়ে গিয়েছে আর আমি বুঝতেই পারলাম না। আম্মু কথাটা বলতেই সবাই আবার হাসতে শুরু করলো। আমার সাথে কি তোমরা মজা নিচ্ছ? হুম। 1 সপ্তাহ পর আজকে আর অফিসে যেতে মন যাচ্ছে না ফরহাদের, কারণ কাল সারা রাত তিশার কথা ভাবতে ভাবতে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সেই দিনের পর থেকে তিশার সাথে এখন পর্যন্ত ফরহাদের কোনো যোগাযোগ হয়নি। প্রতিটা মুহূর্ত ওর কথা মনে হয়, কিন্তু কথা বলতে পারে না, কারণ সব দোষ ফরহাদের। কিন্তু আব্বু আম্মু তিশার ব্যাপারে কোনো কথা বলছে না, কারণ কি? ব্যালকনিতে দাঁড়িয়ে এগুলো ভাবছিল, হঠাৎ পিছন থেকে নেহা বলল। ভাইয়া নাস্তা করবি না? আম্মু ডাকছে। তুই যা, আমি আসছি। নেহার দিকে ঘুরে বলল ফরহাদ। নেহা ওর সামনে এসে ফরহাদকে জড়িয়ে ধরে বলল। ভাইয়া তুই কি কেন ব্যাপার নিয়ে আপসেট? না কেন, কি হয়েছে? নেহার মাথায় হাত বুলিয়ে বলল ফরহাদ। কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আসিস। তুই যদি আমার সেই দিনের কথার জন্য কষ্ট পেয়ে থাকিস তাহলে আমাকে মাফ করে দে। ওরে আমার পাগলি বোন রে, আমি কি একবারও বলেছি আমি কোনো ব্যাপার নিয়ে আপসেট? পাগলি, এত বেশি বুঝিস কেন? সত্যি তো তুই কেন ব্যাপার নিয়ে আপসেট না?
না। তাহলে একটা কথা বলি। এতক্ষণ যাবত তো বকবক করেই যাচ্ছিস, এখন একটা কথা বলতে আবার পারমিশন লাগে? আয় না, আজকে বিকেলে কোথাও ঘুরতে যাই। ফরহাদ নেহার কথা শুনেও না শোনার ভান করে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো। আর নেহা ফরহাদের পিছন পিছন দৌড়ে চলে আসলো। আব্বু আগেই অফিসে চলে গিয়েছে, তাই ফরহাদ, আম্মু আর নেহা একসাথে নাস্তা করছে। নেহা বকবক করেই যাচ্ছে। আম্মু ওকে কিছু বলো না প্লিজ। আম্মুর দিকে তাকিয়ে বলল ফরহাদ। আম্মু ওকে বলো না আমাকে ঘুরতে নিয়ে যেতে। আমাকে তোদের ভাই বোনের ঝগড়ার ভিতর জড়াবি না, তোদেরটা তোরাই সমাধান কর। তুই আমার সাথে যাবি কেন? তোর বয়ফ্রেন্ডের সাথে তা। শোন, আমার কেন বয়ফ্রেন্ড নেই, আর বিয়ের আগে রিলেশন করা হারাম। আর বিয়ের পর আমার স্বামীর সাথে ঘুরবো, তখন আর তোকে বলবো না। এখন বল, নিয়ে যাবি নাকি না? নেহা কিছুটা রাগী গলায় বলল। নেহার কথাটা শুনতেই তিশার কথা মনে পড়ে গেল ফরহাদের। ও পাগলি মেয়েটাও তো ওকে প্রত্যেক দিন এই একই কথাই বলতো, কিন্তু ফরহাদ তখন ওর কথার কোনো মূল্য দিত না। ওই ভাইয়া, কি ভাবছিস? বল না, নিয়ে যাবি নাকি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এখন আমার মাথা না খেয়ে খাবার খা। ফরহাদ বিকেলে আসরের নামাজ আদায় করে বাড়িতে আসলো। তারপর নেহাকে নিয়ে ঘুরতে বের হলো। নেহার সাথে ঘুরতে ঘুরতে রাত 8টা বেজে গেল। হঠাৎ নেহা বলল, ভাইয়া অনেক ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্ট চল। ঠিক আছে চল। ফরহাদ নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলো। রেস্টুরেন্টে গিয়ে এক টেবিলের দিকে ফরহাদের চোখ আটকে গেল, কারণ রিয়া একটা ছেলের সাথে বসে আছে। ফরহাদ নেহাকে নিয়ে অন্য পাশ দিয়ে ঘুরে এসে রিয়াদের পিছনের টেবিলে বসলো। এখান থেকে ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। ফরহাদ নেহাকে বলল খাবার অর্ডার করতে। হঠাৎ রিয়া যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফরহাদ। আবির, তুমি আমাকে কবে বিয়ে করবে? দেখো রিয়া, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি এখন একটু টেনশনে আছি। দেখো আবির, আমাকে ধোকা দিও না, কারণ আমার পেটে আমাদের দুজনের সন্তান আছে। প্লিজ, যা করার তাড়াতাড়ি করো। রিয়ার কথা শুনে ফরহাদের মাথায় বাজ পড়ল। এই মেয়ের জন্য ফরহাদ তিশাকে এখন পর্যন্ত ওর বউ হিসেবে গণ্য করলো না। ওর জন্য তিশাকে এত ভালোবাসার পরেও ওকে বলতে পারলো না যে আমি তোমাকে ভালোবাসি তিশা। ফরহাদের মনটা চাচ্ছে এই মেয়েকে কষে কয়টা থাপ্পড় দিতে। তারপরেও রাগটা চেপে রাখলো। শুধু নেহার জন্য খাবার অর্ডার করলো। আর ফরহাদের পেট রিয়ার কথা শুনেই ভরে গিয়েছে। কিছু সময় পর নেহাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই সোজা ফরহাদ রুমে চলে আসলো। মাথা প্রচুর গরম হয়ে আছে, মন চাচ্ছে কারো খুন করে ফেলতে। রাগ কমাতে না পেরে সোজা ওয়াশরুমে চলে এসে শাওয়ার ছেড়ে ভিজতে লাগলো ফরহাদ। আধা ঘন্টা যাবৎ ভিজার পরেও মাথা ঠান্ডা হচ্ছে না। আর রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা দেয়ালে 4-5টা ঘুষি মারলো। হাতে প্রচণ্ড ব্যথায় মাথা কিছুটা ঠান্ডা হয়েছে। ঘণ্টাখানেক ভিজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো ফরহাদ। বাম হাতটা প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু মনের কষ্টের কাছে এই হাতের ব্যথা কিছুই না। হঠাৎ কিছু মনে হলো ফরহাদের। রুমে এসে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ কিছুই বের করেনি। মাথাটা আবার নষ্ট হয়ে গেল। প্রচুর জিদ নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলো। মোবাইলটা হাতে নিয়ে দেখে একেবারে ভিজে গিয়েছে। মনে মনে আল্লাহর নাম নিতে নিতে পাওয়ার বাটনে ক্লিক করতেই দেখলো মোবাইল এখনো পর্যন্ত বেঁচে আছে। মানে মোবাইলটা ওয়াটারপ্রুফ ছিল, তা কিচ্ছু হয়নি। জামা কাপড় চেঞ্জ করে মোবাইলটা হাতে নিয়ে তিশাকে কল করলো, কিন্তু ফরহাদের যেই সুন্দর ভাগ্য। মন চাচ্ছে মোবাইলটাকে সুন্দরভাবে শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে ফ্লোরে এমনভাবে ছুঁড়ে মারি যেন শালায় টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু ফরহাদ কি করবে? এটা তিশার দেওয়ার প্রথম গিফট। এত বড় কোম্পানির মালিক, অথচ ফরহাদের মোবাইলের ব্যালেন্স শেষ। এক বালতি কষ্ট নিয়ে নেহা রুমে আসলো ফরহাদ। নেহা, তোর মোবাইলটা একটু দে তো। কেন? একটু দরকার আছে। নেহা আর কোনো কথা না বলে মোবাইলটা ফরহাদের দিকে বাড়িয়ে দিল। তিশার নাম্বারে 5-6 বার কল করলো ফরহাদ, কিন্তু ওর মোবাইল বন্ধ বলছে। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আব্বু আম্মু রুমে চলে এলো ফরহাদ। আম্মু আসবো? আমি বলছি না আমার রুমে আসার জন্য পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা সরি। তো নবাবজাদা, কি বলার জন্য আমার কাছে এসেছেন? আব্বু, আমি কালকে তিশাদের বাসায় যেতে চাই। আব্বু আম্মু চোখ বড় বড় করে ফরহাদের দিকে তাকিয়ে আছে। কি হলো তোমার, এইভাবে তাকিয়ে আছো কেন? আব্বু আম্মু একসাথে বলল, না কিছু না। ঠিক আছে। একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি তো তিশাদের বাসা চিনি না। ও ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিবনে। ঠিক আছে। আব্বু আম্মু রুম থেকে বের হয়ে রুমে চলে আসলো ফরহাদ। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তাই ঘুমিয়ে পড়লো।
সকালে ঘুম থেকে উঠে বাম হাতের দিকে তাকিয়ে দেখলো হাতটা কিছুটা ফুলে গিয়েছে। তারপরও ব্যথাটাকে হজম করে নিয়ে ফরহাদ ফ্রেশ হয়ে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে রওনা দিল নারায়ণগঞ্জ টু খুলনার উদ্দেশ্যে। সকাল 8টায়। সকাল 11টা ড্রাইভ করছিল। হঠাৎ মোবাইলে রিয়ার কল আসলো। প্রচুর বিরক্তি নিয়ে ওর কলটা কেটে দিল ফরহাদ। এক এক করে 6বার কল করলো আর 6বারই ফরহাদ ওর কলটা কেটে দিল। আবারও কল দিল। এবার ওর কলটা রিসিভ করলো ফরহাদ। রিসিভ করতেই রিয়া বলল, হ্যালো, শোনো প্লিজ, কল কেটে দিও না প্লিজ, আমার কথাটা একবার শোনো। বলো। ফরহাদ, কালকে আমি তোমাকে রেস্টুরেন্টে দেখেছিলাম, আর এটাও জানি তুমি আমার আর আবিরের সব কথা শুনেছ। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে আসলে অনেক ভালোবাসতাম, কিন্তু 1 বছর আগে আমার বোনের বিয়েতে আবিরের সাথে আমার প্রথম দেখা হয়। তারপর ওর সাথে কথা বলতে বলতে ওকে অনেক ভালোবেসে ফেলি। কাল রাতে আবির ওর বাবা মা আর আমার বাবা মার সাথে আমাদের সম্পর্কের কথা বলে, আর তারা রাজি হয়ে যায় আমার আর আবিরের বিয়ের জন্য। আর কিছুদিন পর আমাদের বিয়ে। প্লিজ ফরহাদ, আমাকে মাফ করে দাও, আমাকে ভুলে যাও। আমি জানি তুমি আমাকে অনেক রিয়া, 1 মাস আগে আমার বিয়ে হয়ে গিয়েছে। রিয়ার কথা আটকিয়ে দিয়ে বলল ফরহাদ। ওর কথা শুনতেই রিয়া একদম চুপ হয়ে গেল। কোনো আওয়াজ হচ্ছে না। ফরহাদ আর কিছু না বলে কলটা কেটে দিল। প্রায় 10 ঘন্টা জার্নি করে অবশেষে খুলনা পৌঁছালো। সন্ধ্যা 6টা। তিশাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফরহাদ। ভেতরে ঢুকতে কেমন যেন ভয় লাগছে। বেশি কিছু না ভেবে কলিং বেল বাজালো। কিছু সময় পর তিশা এসে দরজা খুলে দিল। তিশা ফরহাদকে দেখতেই ভূত দেখার মতো চমকে উঠল। আর ফরহাদ তিশাকে দেখে একটু অবাক হলো, কারণ ওর চেহারা একেবারে শুকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? তুমি এখানে? আমি এখানে কেন মানে? তিশা যেই কিছু বলতে যাবে তার আগেই ভিতর থেকে তিশার আব্বু বলে উঠল, তিশা মাকে কে এসেছে? তিশা কিছু বলতে যাবে তার আগেই ফরহাদ তিশাকে পাশ কাটিয়ে ভিতরে চলে আসলো, কারণ তিশা হয়তো এই জন্মে ফরহাদকে বাসার ভিতরে ঢুকতে দিবে না। তিশা ফরহাদের পিছন পিছন আসছে আর ওর 14 গোষ্ঠী উদ্ধার করছে। হল রুমে এসে দেখলো তিশার আব্বু আম্মু সোফায় বসে আছে। তিশার বাবা ফরহাদকে দেখতেই বলল, আরে বাবা, ফরহাদ কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি ভালো আছি, আপনার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরাও ভালো আছি। তো আমার মেয়েটাকে এতদিন আগে পাঠিয়ে দিয়ে তুমি এত লেট করে আসলে কেন? সরি আন্টি, আসলে একটু কাজ ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আরে ছেলেটা মারতো, আসলে ওকে একটু রেস্ট করতে দাও। তিশার আম্মু রোকসানা বেগমকে বলল তিশার বাবা। ঠিক আছে তিশা মা, যা ফারহাদকে রুমে নিয়ে যা। তিশাকে উদ্দেশ্য করে বলল ওর মা। তিশা ফরহাদের পিছনে দাঁড়িয়েছিল। পিছনে ঘুরে তিশার দিকে তাকিয়ে ফরহাদ ভয় পেয়ে গেল, কারণ ও ভ্রু কুঁচকিয়ে ফরহাদের দিকে তাকিয়ে আছে। ওর আম্মুর কথা শুনতেই ফরহাদ কাছে এসে রাগের লুক নিয়ে বলল, ঠিক আছে আম্মু, আমার পেছন পেছন আসেন। তিশা সামনে সামনে হাঁটতে লাগলো আর ফরহাদ ওর পিছন পিছন আল্লাহর নাম নিয়ে হাঁটতে লাগলো আর মনে মনে বলল, না জানি এই মেয়ে আমার কি অবস্থা করে, যেই লোক নিয়ে তাকিয়েছিল না জানি কি হয়। কিছু সময় পর তিশা একটা রুমের ভিতর ঢুকলো। ফরহাদ রুমের ভিতর ঢুকতেই তিশা ওকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। ও মা গো! তিশা চিৎকার করতেও দিল না, তার আগেই ও ফরহাদের মুখ চেপে ধরে বলতে লাগলো, চুপ, একদম চুপ, চিৎকার দিবি না, চিৎকার করলে একেবারে মেরে ফেলবো। একেবারে রেগে গিয়ে তিশার চোখ লাল বর্ণ ধারণ করেছে। আর এদিকে ফরহাদের অবস্থা গলা কাটা মুরগির মতো, কারণ ফ্লোরে পড়ার সময় ওর বাম হাত কোমরের নিচে ছিল আর ফ্লোরে পড়তেই ওর অবস্থা টাইট। হঠাৎ তিশা খেয়াল করলো ফরহাদের চোখ দিয়ে পানি পড়ছে। তারপরেও ও ওকে না ছেড়ে তিশা ফরহাদের বুকের উপর বসে 2 হাত দিয়ে ওর গলা টিপে ধরলো। ফরহাদ না পারতেছে বলতে, না পারতেছে সহ্য করতে। হঠাৎ তিশা বলতে লাগলো, তুই এখানে কেন এসেছিস? তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই এক্ষুনি এই বাসা থেকে বের হবি, না হলে তোকে একেবারে মেরে ফেলবো। যা, তোর প্রেমিকার কাছে যা। এখানে এসেছিস কেন? কথাগুলো বলতে বলতে তিশা নিজেই কেঁদে ফেলল। তিশার অবস্থা দেখে ফরহাদ বুঝতে পারলো ও প্রচুর অভিমান করেছে, সাথে রেগেও আছে। তিশা এখন পর্যন্ত ফরহাদের গলায় টিপে রাখছে। এখন ফরহাদের দম প্রায় বন্ধ হয়ে আসছে। হঠাৎ তিশা ওকে ছেড়ে দিয়ে ফরহাদের উপর থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। হয়তো ও ওর চোখের পানি লুকানোর চেষ্টা করছে। তিশা ফরহাদকে ছাড়তেই ও গলা ধরে কাঁদতে লাগলো, আর হাতের ব্যথার কথা বলার মতো না। কিছু সময় পর
ফরহাদ উঠে ব্যালকনির দিকে আসলো। ব্যালকনিতে আসতেই দেখলো তিশা ফ্লোরে বসে কান্না করছে। ফরহাদ তিশার কাঁধে হাত রাখতেই ও কিছুটা কেঁপে উঠল। সরি। আর জানে একটা সরিতে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না। তারপরেও বলল, তোর সরির খেতায় আগুন, হাত সরা আমার শরীর থেকে। তিশা উঠে রুম থেকে বাইরে চলে গেল। ফরহাদ বুঝতে পারলো ও প্রচুর পরিমাণে অভিমান করে আছে। এত সহজে ওর এই অভিমান ভাঙা সম্ভব না। ফরহাদ ব্যালকনিতে আর না থেকে রুমে আসলো। এতক্ষণ যাবৎ ফরহাদ তিশার রুমে ভালোভাবে তাকায়নি। তিশা রুমটা দেখে বেশ অবাক হলো। ওর রুমটা পুরো গুছানো, সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু ফরহাদের অবাক হওয়ার কারণ এটা না। ওর অবাক হওয়ার কারণ হচ্ছে বাম পাশে পুরো দেয়ালে তিশার আর একটা মেয়ের ছবি লাগানো। মেয়েটা তিশার থেকে কিছুটা বেশি সুন্দর আর মায়াবীও। কিন্তু ফরহাদ যতটুকু জানে তিশা তো কোনো বোন নেই। তাহলে এটাকে? ফরহাদ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছু সময় হাতের কবজি পানিতে ভিজিয়ে রাখলো, কারণ আগের তুলনায় এখন আরও বেশি ফুলে গিয়েছে। কিছু সময় পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো ফরহাদ। বের হতেই দেখলো তিশা খাটে বসে নাস্তা খাচ্ছে। তিশা যেন ওর হাতটা না দেখে তাই কবজি পর্যন্ত পকেটে ঢুকিয়ে রাখলো ফরহাদ। তিশা শুধু সাপের মতো ফুসফুস করতেছে আর খেয়েই যাচ্ছে। ওকে এইভাবে দেখে ফরহাদের ভয় করছে, আবার হাসিও পাচ্ছে। কারণ প্রচণ্ড রাগের কারণে তিশার নাক, গাল, চোখ একেবারে লাল হয়ে আছে। ফরহাদ তিশার সামনে গিয়ে বলল, এত জিদ করলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আমার শরীর, আমি যা মন চায় তা করব। আর তুই আমার বিছানায় বসেছিস কেন? বলেই ফরহাদকে আবার ধাক্কা দিল। আর ফরহাদ খাট থেকে সোজা ফ্লোরে পড়ল। আর পড়তেই ওর জান যায় যায় অবস্থা। ফরহাদ একেবারে চুপ করে তিশার দিকে তাকিয়ে, কান দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। তিশা ফরহাদের অবস্থা দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতে সবাই একসাথে ডিনার করলো। কিছু সময় কথা বলার পর ফরহাদ তিশার সাথে রুমে চলে আসলো। রুমে আসতেই তিশা বিছানার পুরো মাঝ বরাবর শুয়ে পড়লো। আর ফরহাদ অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই সোফায় বসে পড়লো ফরহাদ। অনেক চেষ্টা করছে যেন তিশা একবার ওর দিকে তাকায়, কিন্তু তাকাচ্ছেই না। শেষমেশ আর কোনো জায়গা না পেয়ে সোফাতেই শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। সকালে ঘুমিয়েছিল ফরহাদ। হঠাৎ হাতে কেমন যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে ওর সাথে। এমন লাগছে যে কেউ কান্না করছে। হালকা চোখ খুলে দেখে তিশা ওর বাম হাতে বরফ ঘষে দিচ্ছে আর কান্না করছে। তিশা কান্না কেন করছে তাও বুঝতে পারলো না ফরহাদ। হঠাৎ তিশা বলতে লাগলো, একবার শুধু ঘুম থেকে উঠো, দেখো তোমাকে কি করি। আমাকে কাঁদাতে কি তোমার ভালো লাগে যে এত কাঁদাও? যখন থেকে আসছো তখন থেকে শুধু কষ্ট দিয়েই যাচ্ছ। আমাকে কষ্ট দিচ্ছ তা আমি মেনে নিলাম, কিন্তু তুমি নিজের হাতটার এই অবস্থা করলে কিভাবে? কালকের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম তার জন্য হয়েছে নাকি কালকে আসার সময় আবার ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? এতক্ষণ যাবৎ তিশা কেঁদে কেঁদে এগুলোই বলে যাচ্ছিল। হঠাৎ তিশা উঠে ব্যালকনির দিকে দৌড় দিল। ব্যালকনি থেকে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখা যায়। ফরহাদের জানা মতে তিশা ওর গাড়ি দেখতে ব্যালকনিতে গিয়েছে, যে আসলেই ফরহাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি। কিছু সময় পর আবার এসে হাতে বরফ ঘষে দিতে লাগলো। তিশার কাণ্ড কারখানা দেখে ফরহাদের প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসতে পারছে না ও যেই ট্রেড দিয়েছে। ফরহাদ চোখ হালকা খুলে রেখেছিল। হঠাৎ তিশা ওর চোখের দিকে তাকালো, আর ফরহাদ সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। ফরহাদ মনে মনে ভাবছিল হয়তো তিশা দেখে ফেলেছে। ফরহাদ জেগে আছে। হঠাৎ তিশা বলতে লাগলো, বুঝলাম না, এত ঠান্ডা বরফ তার হাতের মধ্যে লাগিয়ে রেখেছি, কিন্তু ঘুম ভাঙার নাম নিশানা নেই। সোফায় শুয়ে মরে গেলে নাকি আবার? ফরহাদের গলায় তিশার হাতের স্পর্শ পেল। ফরহাদ নিশ্চিত যে তিশা চেক করছে ও বেঁচে আছে নাকি মরে গিয়েছে। ফরহাদের ওর এই কাজ দেখে আর ঠিক থাকতে পারলো না, ঠিক করে এসে উঠল। ফরহাদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, আর তিশা ফরহাদের দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে। অনেক সময় হয়ে গেল, কিন্তু ফরহাদ এখন পর্যন্ত এসেই যাচ্ছে। এখন তিশার রাগ উঠে গেছে। ও দাঁড়িয়ে বলল, শয়তানটা মরে গেলেই ভালো হতো। বলেই তিশা রুম থেকে বের হয়ে গেল। আর ফরহাদ উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে আবার চলে এলো। রুমে এসে সোজা ব্যালকনিতে চলে এলো। কিছু সময় পর তিশা রুমে আসলো। তিশাকে দেখে ফরহাদও ব্যালকনি থেকে রুমে চলে আসলো। রুমে আসতেই দেখলো তিশা মুখ ফুলিয়ে খাটে বসে আছে। ওকে এভাবে দেখতে অনেক কিউট লাগছে ফরহাদের কাছে। এখন আর খাটে বসলো না, যদি আবার ধাক্কা মেরে ফেলে দেয়, তাই সোফায় গিয়ে বসলো।
আর এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে থাকলো। তিশা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পর পরই ফরহাদের দিকে তাকাচ্ছে। ওর এইভাবে তাকানো দেখে ফরহাদের অনেক ভালো লাগছে। আরও কিছু সময় তাকিয়ে থাকার পর তিশা বলল, এই আপনি অযথা আমার দিকে তাকিয়ে আছেন কেন? তিশার এইভাবে কথা বলা ফরহাদের অনেক মজা লাগছে, কারণ ও কিছুক্ষণ তুই করে বলে, কিছু সময় আবার তুমি করে, আবার এখন আপনি করে বলছে। ফরহাদ ওকে রাগানোর জন্য বলল, আপু, আমি আপনার ছোট, তাই তুমি করে বললেই ভালো হবে। ব্যাস কাজ হয়ে গিয়েছে। তিশা তো তেলে বেগুনে জ্বলে উঠল, বলে, ওই আপু কাকে বললা? হ্যাঁ, তোমাকে আর কাকে বলবো, এখানে তো আর কেউ নেই। কিন্তু আজকে তোকে ছাড়বো না। তিশা খাট থেকে নেমে এসে ফরহাদের সামনে দাঁড়িয়ে ওর টি শার্টের কলার ধরে টেনে তুলে বলল, আমি তোর বোন লাগি কুত্তা। বউকে বোন বলতে তোর লজ্জা করে না? তো আমার বউ তো আমাকে ভালোবাসে না। কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে অনেক ভালোবাসি। সত্যি? তিশার লজ্জায় লাল হয়ে গেল। ফরহাদের থেকে সরে গিয়ে ব্যালকনিতে চলে গেল। ফরহাদ তিশার পিছন পিছন ব্যালকনিতে চলে আসলো। তিশা এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। ফরহাদ তিশার পাশে দাঁড়িয়ে বলল, সরি কেন? আপু বলার জন্য। তিশা কিছু বলল না। ফরহাদ আবারও বলে, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। হুম। দেয়ালে তোমার সাথে যেই মেয়েটার ছবি, সেই মেয়েটা কে? আমার বেস্ট ফ্রেন্ড ফারিহা। ও ও আর বেঁচে নেই। কি? হুম। কেন, কি হয়েছিল? তিশা যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফরহাদ, কারণ ওকে কিছু লোক ধর্ষণ করে মেরে ফেলেছে। হোয়াট? 6 বছর আগে তিশা অতীতে ডুব দিল। একদিন আমি, ফারিহার, রুহি আর মিম কলেজ থেকে বাসার দিকে ফিরছিলাম। সেদিন ফারিহার বার্থডে ছিল, তাই আমি বললাম আজকে একটু ঘুরে তারপর বাসায় যাব। আর আমরা তাই করলাম। 4 জন একসাথে রাস্তায় হাঁটতে লাগলাম আর একে অপরকে পচাতে লাগলাম। রাস্তাটা একটু নিরিবিলি ছিল, তত একটা মানুষ ছিল না। হঠাৎ ফারিহা বলল, দোস্ত, তোরা আইসক্রিম খাবি? হুম, খাবো তো। একটা শর্ত আছে। কি? তোর টাকা দিয়ে খাওয়াতে হবে। ফকিরনি দল, আজকে মুডটা ভালো আছে তাই খাওয়াচ্ছি। বারবার আমি আর খাওয়াবো না। আমার রাস্তায় যেই পাশে ছিলাম তার বিপরীত পাশে একটা দোকান ছিল। ফারিহা হন হন করতে করতে দোকানে চলে গেল আর আমরা 3 জন ফারিহার কাছ থেকে হাসাহাসি করছিলাম। কিছু সময় পর ফারিহা দোকান থেকে আইসক্রিম নিয়ে আমাদের কাছে আসছিল। যেই রাস্তা পারাপার করতে যাবে সেই সময় ওর সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে ফারিহার এক্স বয়ফ্রেন্ড আর ওর এক বন্ধু বের হয়ে এসে ফারিহাকে জোর জবরদস্তি করে গাড়িতে উঠিয়ে আবার চলে গেল। আর আমরা 3 জন ওখানেই দাঁড়িয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো ওরা প্র্যাঙ্ক করছে, কিন্তু 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু ফারিহা আসার কোনো নাম নেই। ওর মোবাইল ট্রাই করলাম, কিন্তু মোবাইল বারবারই বন্ধ দেখাচ্ছিল। এখন আমাদের 3 জনের টেনশন হতে লাগলো। আর কিছু না ভেবে ফারিহার আব্বুর কাছে কল দিলাম। ফারিহার আব্বু ব্যবসায়ী ছিলেন আর মা স্কুল টিচার। কয়েকবার রিং হতেই কল রিসিভ করলো, তারপর পুরো ঘটনাটা খুলে বললাম। বিকেল 6টা পর্যন্ত সবাই ফারিহাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর কোনো উপায় না পেয়ে আমার আব্বু, ফারিহার আব্বু আর ফারিহার মামা পুলিশের কাছে অভিযোগ করলো। পুরো 2 দিন পুলিশ ফারিহাকে খুঁজেছে, কিন্তু তারাও পেল না। অবশেষে ফারিহার ছবি পত্রিকায় দেওয়া হলো। 3 দিন, তৃতীয় দিন সকাল 10টা বাজে আমরা সবাই ফারিহাদের বাসায় ছিলাম। হঠাৎ ফারিহার আব্বুর মোবাইলে একটা কল আসলো, কিন্তু কেন জানি না কল রিসিভ করার কিছু সময় পরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। সবাই ফারিহার আব্বুকে ধরে রুমে নিয়ে গেল। আর এই দিকে আব্বু যেই কলটা আসছিল সেই নাম্বারে আবার কল দিল। আব্বু কিছু সময় কথা বলল। সবই আব্বুর থেকে জিজ্ঞেস করলে আব্বু বলে রাস্তায় আবর্জনার পাশে পুলিশ একটা মেয়ের লাশ পেয়েছে। এটা ফারিহার নাকি চেক করার জন্য যেতে বলেছে। কথাটা শুনেই আমাদের সবার কলিজা কেঁপে উঠল। পুরো বাড়িতে আবার কান্নার রোল পড়ে গেল। কিছু সময়ের মধ্যেই আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। পুলিশ বলল রাস্তার এক লোক আবর্জনা পরিষ্কার করছিলেন, তখন তিনি দেখলেন একটা মেয়ে উলঙ্গ অবস্থায় একপাশে পড়েছিল। এরপর একজন লেডি কনস্টেবল পুলিশ আমাদের লাশের সামনে নিয়ে গেলেন। যখন লাশের শরীরের উপর থেকে কাপড় সরানো হলো তা দেখে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। একেবারে বাকরুদ্ধ হয়ে মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। ওর এক চোখ ফেটে গিয়েছে, ঠোঁট থেকে গাল পর্যন্ত চামড়া ছিঁড়ে ফেলেছে। পুরো চেহারা ও শরীর হাজারো মারের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে এমনভাবে অত্যাচার করেছে যে ওর চেহারা ততটা চেনাই যাচ্ছিল না। পুরো শরীরে জখম হয়ে গিয়েছিল।
এমন মনে হচ্ছিল কলিজার উপর কেউ পাড়া দিয়ে ধরেছে। তারপর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো, আর এইদিকে সবাই শকে চলে গেল ফারিহার এই অবস্থা দেখে। আর ফারিহার বাবা মা জিন্দা লাশের মতো চুপ করেছিল। তারপর ওকে কবর দেওয়া হলো, কিন্তু ওর বাবা মা ওকে শেষবারের মতো দেখার সাহস পাননি। 1 মাস পর্যন্ত পুলিশ আসামিদের খোঁজ করলো, কিন্তু আসামি পলাতক থাকায় তারা খুঁজে পায়নি। তারা আর খোঁজ না চালিয়ে কেস ক্লোজ করে দিল। কিন্তু এটা ফারিহার বাবা মা মেনে নিতে পারলো না। তারা পুলিশের পা পর্যন্ত ধরেছিল যেন ধর্ষণকারী শাস্তি হয়, কিন্তু পুলিশ কিছুই করলেন না। বর্তমান। তাহলে ওর ধর্ষণকারীদের কি কোনো শাস্তি হয়নি? তিশা চুপ হয়ে মাটিতে বসে কেঁদেই যাচ্ছে। ফরহাদ তিশার 2 বাহু খুব শক্ত করে চেপে ধরে ওকে ধাক্কা দিয়ে বলল, কি হলো? কি হলো, কথা বলছো না কেন? ওই শুয়োরের বাচ্চাদের কি কোনো শাস্তি হয়নি? না না, তখন ওনাদের কোনো শাস্তি হয়নি। তিশা কান্না করায় ওর কথা জড়িয়ে যাচ্ছিল। ফরহাদ তিশার সামনে থেকে উঠে ছাদে চলে আসলো। প্রচুর রাগ উঠছে ওর। একটা মেয়েকে এমন নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করার পরেও ধর্ষকদের কোনো বিচার হলো না। তিশার বলা কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ ফরহাদ দাঁড়িয়ে গেল। ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেছে, কারণ তিশা বলল তখন তারা তাদের পাপের কোনো শাস্তি পায় নাই। তার মানে এখন পেয়েছে, কিন্তু শাস্তি কে দিয়েছে, কবে দিয়েছে এবং কিভাবে দিয়েছে? এমন হাজারো কথা মনে চলছিল ফরহাদের, আর এইসব কথার উত্তর একজনই দিতে পারবে, সে হলো তিশা। ফরহাদ দূরের ছাদ থেকে নেমে চলে আসলো। রুমে আসতেই দেখলো তিশা চুপচাপ দাঁড়িয়ে দেয়ালে ওর আর ফারিয়ার ছবিটার দিকে তাকিয়ে আছে। ফরহাদ তিশার সামনে গিয়ে ওর হাত ধরে টেনে এনে খাটে বসালো। ও চুপচাপ ফরহাদের দিকে তাকিয়ে আছে। ফরহাদ ওর সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলল, তুমি বলছো তখন ওরা ওদের পাপের শাস্তি পায়নি, তার মানে কি এখন পেয়েছে? তিশা মাথা দুলিয়ে হ্যাঁ বলল। কিভাবে পেয়েছে আর কি দিয়েছে? 4 বছর পর খুলনা সোনাডাঙ্গা মডেল পুলিশ স্টেশনে ওসি পদে নিয়োগ হলাম। তারপর ফারিহার রেপ কেস ওপেন করলাম। দীর্ঘ 1 বছর আসামিদের খোঁজার পর অবশেষে ওদের দিনাজপুরে খুঁজে পেলাম। তারপর ওদের সেখান থেকে নিয়ে এসে ফারিহাদের গেস্ট হাউসে রাখলাম। আর এই সব কিছুতে সাহায্য করেছে আমার 4 জন ফ্রেন্ড। আসামি ছিল 3 জন। ওদের 2 ঘন্টা যাবৎ 3rd ডিগ্রি টর্চার করার পরই ওরা সত্য কথা বলে দিয়েছিল যে ওরা 2 দিন একটানা ফারিহাকে ধর্ষণ করেছিল। তারপর ওকে মেরে রাতে আবর্জনার কাছে ফেলে দিয়ে ওরা পালিয়ে যায়। লাগাতার 4 দিন ওদের টর্চার করা হলো। টর্চার করার সময় ওরা শুধু ওদের মেরে ফেলার জন্য অনুরোধ করত। তার পরের দিন কোর্টে ওরা যে ফারিহার রেপ করেছে তার এভিডেন্স পাঠিয়ে দিলাম। কোর্ট থেকে ওদের মৃত্যুদণ্ডের আদেশ আসলো। তারপর মাঝ রাস্তায় সবার সামনে ওদের ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়, যেন পরের বার আর কোনো মেয়ের ধর্ষণ করার কথা কেউ ভাবতেও না পারে। তো ফারিহার বাবা মা খুশি হয়নি যে তার মেয়ের ধর্ষণকারীদের শাস্তি হয়েছে? যেদিন ফারিহার রেপ কেস ক্লোজ করে দেওয়া হয় তার কিছুদিন পরই আঙ্কেল আন্টি সুইসাইড করে মারা যান। ও। রাতে ডিনার করে রুমে এসে ব্যালকনিতে বসে আছে ফরহাদ, আর তিশা রুমে চুপচাপ বসে আছে। বেশ কিছু সময় পর রুমে আসলো ফরহাদ। বিছানার এক পাশে দাঁড়িয়ে বলল, একটা কথা বলি। কি? আজকে বিছানায় শুই প্লিজ। না, বিছানায় জায়গা নেই, তুমি সোফায় গিয়ে ঘুমাও। প্লিজ, সোফায় শুইতে ভালো লাগে না, প্লিজ আজকে বিছানায় শুই। ওহো, আপনার বিছানায় ঘুমানোর কোনো প্রয়োজন নেই, এখন আপনি আসতে পারেন, আমার অনেক ঘুম পেয়েছে। বলেই তিশা শুয়ে পড়ল। ফরহাদ বুঝলো না এই মেয়ে এত জেদি কেন। একরাশ হতাশা নিয়ে সোফায় শুয়ে পড়ল। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছেই না ফরহাদের। হঠাৎ তিশা বলল, কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে, আমি কিছু মনে করব না। ফরহাদ শুনেও চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। তিশা আবারও বলল, কি হলো, কথা কানে যায়নি? বললাম কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে। তিশার এবারের গলার আওয়াজটা শুনে ফরহাদের মনে হচ্ছে ও হালকা রেগে গেছে। তারপরও ফরহাদ চুপ করে রইল। হঠাৎ ফরহাদের এমন মনে হলো কেউ ওর সামনে সাপের মতো ফুসফুস করছে। এক চোখ খুলে দেখে তিশা ওর সামনে দাঁড়িয়ে ফুসফুস করছে। ফরহাদ ভয়ে চোখ বন্ধ করে রাখলো। কি হলো, আপনি কি শোনেননি? আপনাকে বিছানায় গিয়ে ঘুমানোর জন্য বললাম। আপনি কি আমাকে বলছেন? তিশার দিকে তাকিয়ে বলল ফরহাদ, আপনি ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে? সরি আপু, আমি এখানেই ঠিক আছি, আমার অনেক ঘুম পাচ্ছে, আপনি এখন আসতে পারেন।
ওই আপু কাকে বললা? হ্যাঁ, আপনি ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে? তিশা ফরহাদের গলায় টিপ দিয়ে বলল। তোমাকে আমি একেবারে মেরে ফেলবো আর একবার আমাকে আপু বললে। তো আপনাকে আমি কি বলবো? বউ বলবি, বউ। এর বাইরে যদি অন্য কিছু বলিস তাহলে তোকে মেরেই ফেলবো। কথাটা বলতেই তিশার রাগ এক মুহূর্তেই লজ্জায় পরিণত হয়ে গেল, কারণ তিশা ফরহাদের বুকের উপর বসেছিল। সেকেন্ডের মধ্যে ফরহাদের বুক থেকে নেমে গেল। বিছানায় গিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার বানিয়ে শুয়ে পড়ল। ফরহাদের দিকে আর একবারও তাকায়নি। ফরহাদ সোফা থেকে নেমে তিশার পাশে গিয়ে শুয়ে পড়ল। আজকে প্রথমবার তিশা ফরহাদের আর ওর মাঝে কোল বালিশ রেখেছে। কি আর করার, ঘুমিয়ে পড়ল ফরহাদ। সকালে বুকের উপর কিছু একটা অনুভব করছে। চোখ খুলে দেখে তিশা আগের মতো ফরহাদের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। ওর চেহারার উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। খুব মায়াবী লাগছে তিশার চেহারার। আজকে অনেক দিন পর তিশা আবার ফরহাদের বুকের উপর মাথা রেখেছে। ফরহাদের মন যাচ্ছে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে তিশাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 6টা বাজে। বেশি কিছু না ভেবে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরতেই তিশা বলল, কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি? তো তুমি জেগেছিলে? আর এত শক্ত করে কেউ কাউকে জড়িয়ে ধরে? মরে যাবো তো। আমার বউ, আমি যা মনে চাই তা করব। আপনার কি? ফরহাদ এখনো তিশাকে জড়িয়ে ধরে আছে। আমার বউ মানে? কাল রাতে না বললেন বউ বলতে, তাই বললাম। তার মানে তুই আমার কথা বলেছিস? আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবেসে বলছিস। কুত্তা, ছাড় আমাকে, আমার শরীরে টাচ করবি না। তিশা ওঠার জন্য ছটফট করতে করতে বলল, আমি তো রিয়াকে ভালোবাসি, আপনাকে ভালোবাসতে যাব কেন? তিশাকে রাগানোর জন্য বলল ফরহাদ। তিশা উঠে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় পর ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। ফরহাদ যেটা ভেবেছিল সেটিই হয়েছে। ফরহাদ মনে মনে বলে, আচ্ছা, এই মাইয়ার কি কমন সেন্স নেই? আমি যদি রিয়াকে ভালোবাসতাম তাহলে এখন রিয়ার সাথে থাকতাম। আমি এখানে ওর সাথে কেন থাকতাম? এখন কাঁদতে কাঁদতে বাড়িঘর ভাসিয়ে ফেলবে। সবাই একসাথে বসে নাস্তা করছিল। হঠাৎ ফরহাদ বলল, আঙ্কেল, একটা কথা বলার ছিল। বাবা বলো, কি বলবা? আঙ্কেল, বাসা থেকে কল আসছিল, অফিসে নাকি একটু সমস্যা হয়েছে, তাই আজকেই বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ফরহাদের কথা শুনতেই তিশা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এ কি বাবা, কিছুদিন হলো এলে আর এখনই চলে যেতে চাচ্ছ? না মানে আন্টি, অনেক দিন হলো আসছি, অনেক কাজ পড়ে আছে, আবার টিচারও তো অনেক দিন হলো চাকরি থেকে ছুটি নিয়েছে। তা ঠিক আছে, তাই বলে আজকেই চলে যেতে হবে? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। সবার সাথে নাস্তা শেষ করে ফরহাদ রুমে আসলো। তিশা ওর পিছে পিছে রুমে আসতেই দরজা লাগিয়ে দিয়ে বলে, ওই, তুমি নিচে আব্বুকে কি বললা? কেন, তুমি শুনোনি? শুনছি তো। আর আমি তোমার সাথে কোথাও যাব না। কোথাও যাবে না মানে? সব সময় কি বাপের বাড়িতেই থাকবে নাকি? তাহলে আমি কই থাকবো? আপনার বিয়ে হয়েছে, আপনি কি ভুলে গিয়েছেন? আমার বিয়ে হয়েছে, তাহলে আমার স্বামীকে? তিশার ওর এই অদ্ভুত প্রশ্ন শুনে ফরহাদের মন চাচ্ছে নিজের হাত দিয়ে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলতে। সে দাঁতে দাঁত খিচিয়ে বলল, আমি কে? মানুষ। দেখো, আমার সাথে মজা করা বন্ধ করো প্লিজ, আর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও। আচ্ছা, মজা করা বাদ দিলাম, কিন্তু একটা কথার জবাব চাই। কি? তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি করে বলবো না মিথ্যা করে বলো? আসলে আজকে রিয়ার সাথে আমার বিয়ে, তো বাসর ঘর সাজানোর মতো কোনো মানুষ পাই নাই, তাই তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি, যেন তুমি আমাদের বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে পারো। তিশার সাথে মজা করে বলল ফরহাদ, কিন্তু এখন দেখে এই মাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। সে সাপের মতো ফোঁস করে বলে, কি বললি আরেকবার বলতো? দেখ আজকে তোর অবস্থা আমি কি করি। তিশা ফরহাদকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বুকের উপর বসে শুরু করলো এলো পাথারি কিল ঘুষি দেওয়া, সাথে মধুর সুরে বকা, কুত্তা, লাল বান্দর, শয়তান, ব্যাং। আর বলবি ওই ডাইনির নাম? আরে এত মারলে বলবো কেমনে? ফরহাদ তিশার দুহাত শক্ত করে ধরে বলল, ছাড় আমার হাত, তোকে আজ মেরেই ফেলবো। তুই ওই মেয়ের সাথে বাসর করবি, তাই না? আমার কি দোষ? তুমি তো বললা মিথ্যা কথা বলতে। তাই বলে তুই এই কথা বলবি? কিছুটা কান্না জড়িত কণ্ঠে বলে তিশা। ফরহাদ কিছু না বলে তিশাকে টান মেরে ওর বুকের উপর সরিয়ে বিছানায় শুয়ে দিল। তিশা যে উঠতে যাবে তার আগে ওর দু বাহু টান ধরে ওকে বিছানার সাথে চেপে ধরলো। আমাকে ধরে রেখেছেন কেন? যান, আপনার ওই প্রেমিকার কাছে যান।
আমি তো আমার প্রেমিকার কাছেই আছি। তিশার মুখের একেবারে সামনে মুখ নিয়ে কথাটা বলল ফরহাদ। মানে? আরে গাধি মাইয়া, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। ফরহাদ তিশার কপালে চুমে এঁকে দিয়ে বলল। কচু বাসো, আজ পর্যন্ত তো একদিনও বললে না ভালোবাসি। সরি সোনা, প্লিজ রাগ করো না। তোমাকে অনেক দিন বলার চেষ্টা করছি, কিন্তু কোনো দিন বলতে পারিনি। আমি তোমাকে আসলেই অনেক ভালোবাসি। সত্যি? তুমি আমাকে সত্যি ফরহাদ তিশাকে কিছু বলতে না দিয়ে ওদের দুজনে ঠোঁটে এক করে দিল। না হলে প্রশ্ন করতে করতে ফরহাদের মাথা খাইতো। তারপর দুইজন রেডি হয়ে নিচে নামলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। ফরহাদ গাড়ি ড্রাইভ করছে আর তিশা ওর পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তিশা ফরহাদের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানো আজকে আমি অনেক অনেক খুশি। তিশা যে আজকে অনেক খুশি সেটা ওর চোখে দেখেই বোঝা যাচ্ছে। ফরহাদ না জানার ভাব ধরে বলে, কেন? কারণ এই ভিতর ডিম শেষমেশ আমাকে ভালোবাসি কথাটা বলতে পারলো। তুমি কি আমাকে ভিতর ডিম বললা? গাড়িতে কি আর কেউ আছে? কাউকে দেখতে পারছো? ফরহাদ কিছুই বলল না, চুপচাপ ড্রাইভ করতে লাগলো। আমার বাবুটা কি রাগ করছে? ফরহাদের গালে হাত বুলিয়ে বলল। ফরহাদ কোনো কথা বলছে না। তিশা ওর জায়গা থেকে উঠে ফরহাদের গালে চুমু দিয়ে বলল, কথা বলো, না হলে কিন্তু কেঁদে ফেলবো। এটাই তো পারো, কিছু হইলেই ভ্যা ভ্যা করে নাকের পানি চোখের পানি এক করে দাও। তিশাকে রাগানোর জন্য বলল। ফরহাদ বুঝলো না এই মাইয়া কি সবসময় বন্দুক সাথে করে নিয়ে ঘুরে নাকি। তিশা বন্দুক বের করে বাম হাতে রেখে বলল, কি যেন বললা? আমি শুনতে পাইনি, আরেকবার বলো তো। তিশা বন্দুকটা ফরহাদের দিকে ঘুরিয়ে বলল, তা কই না তো, কিছু বলিনি। না মানে আমার মনে হলো কিছু বলেছ। দেখে ফরহাদ বলে। সারা রাস্তা এভাবেই খুনসুটি ঝগড়া করতে করতে পার করে দিল দুইজন। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করলো ওরা। তারপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে পড়লো ঘুমানোর জন্য। আগের মতো আজকে তিশা ফরহাদের বুকের উপর মাথা রেখে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। কিছুদিন পর বাসায় এক পার্টির আয়োজন করা হয়। পার্টিটা ছিল সবাইকে জানানোর জন্য যে তিশা হচ্ছে চৌধুরী বাড়ির বউ। কথাটা শুনে সবাই খুশি হয়, সাথে কিছু মানুষ অবাকও হয়। আর তারা হচ্ছে ফরহাদের প্রিয় হারামি বন্ধুরা, আর রিয়া আর ওর হাজব্যান্ড। কিছুদিন পর রাতে তিশা আর ফরহাদ ব্যালকনিতে বসেছিল। হঠাৎ তিশা ফরহাদের কাঁধের উপর মাথা রেখে বলল, শোনো। বলো, কি বলবে? ভাবতেছি পুলিশের চাকরি ছেড়ে দিব। কেন? তোমার সাথে ঘুরতে পারি না, চাকরি ছেড়ে দিয়ে সারা দিন তোমার সাথে ঘুরবো, মজা করব, প্রেম করব। তিশাকে থামিয়ে দিয়ে ফরহাদ বলল, মায়ের একটাও মাটিতে পড়বে না যদি চাকরি ছেড়ে দেওয়ার কথা আরেকবার বলো। কেন, তুমি আমাকে ভালোবাসো নাকি পুলিশের চাকরিকে? আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু একটা কথা আছে। তিশা মাথা ঘুরিয়ে ফরহাদের দিকে তাকিয়ে বলল, কি? ফরহাদ তিশাকে কানে কানে বলল, পুলিশ হওয়া আমার ছোটবেলার শখ ছিল। তাই? 7 বছর পরে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসলো ফরহাদ। বাসে আসতেই ফরহাদের মেয়ে দাদির কোল থেকে নেমে আব্বু আব্বু বলতে বলতে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। তিশা একটা প্রিন্সেস জন্ম দিয়েছে। ফরহাদ মেয়েকে কোলে তুলে গালে চুমু দিয়ে বলল, আমার প্রিন্সেসটা আজকে সারাদিন কি করেছে? কথা বলে, আগে আমার চকলেট দাও। ফরহাদ পকেট থেকে একটা চকলেট বের করে নীলার হাতে দিল। ফরহাদের মেয়ে চকলেট পেয়ে ওর পুরো চেহারা আদর করে দিল। পুরো তিশার মতো হয়েছে মেয়েটা। ফরহাদ নীলাকে নিয়ে রুমে এসে ওকে খাটে বসিয়ে বলল, আম্মু, তুমি বসে চকলেট খাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। ফরহাদ নীলাকে খাটে বসিয়ে ফ্রেশ হতে গেল। অল্প কিছু সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে নীলা চকলেট খেতে খেতে 2 গালে মেখে ফেলেছে। ফরহাদ খাটে শুইয়ে নীলাকে ওর বুকের উপর বসিয়ে বলল, প্রিন্সেস, আজকে তোমার আম্মুর আসতে একটু লেট করছে না? এক জায়গা দিয়ে ভালো হয়েছে। এখন তোমার আম্মু থাকলে আমার সাথে ঝগড়া করতো, কারণ তোমার আম্মুর জন্য চকলেট আনি নাই। আজকে আম্মু তোমাকে বলবে, গুল্লি করে তোর খুলি উড়িয়ে দিব। নীলার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো ফরহাদ। আসলেই তিশা যদি জানতে পারে তাহলে ফরহাদকে এই ডায়লগই দিত। দুজনেই হাসতে লাগলো। হঠাৎ সাপের মতো ফোঁস আওয়াজ হতে লাগলো। ওরা দুজনে হাসি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে দেখে তিশা দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফোঁস করছে। নীলা চুপচাপ ফরহাদের কোল থেকে নেমে তিশার কাছে গেল। তিশা ওকে কোলে তুলে নিয়ে ওর গালে চুমু দিয়ে বলল, আচ্ছা, তোমার আব্বু কি আমার ব্যাপার নিয়ে কথা বলেছিল? নীলা মাথা দুলিয়ে হ্যাঁ বলল।
আচ্ছা ঠিক আছে, তুমি নিচে দাদুর সাথে খেলা করো, যাও। নীলা কোল থেকে নেমে ফরহাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। তিশা দরজা লাগিয়ে ফরহাদের সামনে এসে বলল, কি বলছিলে আমার নামে? কই কিছুই বলি নাই। আমি কিন্তু শুনেছি। সরি সোনা, আজকে তোমার জন্য চকলেট আনি নাই। সমস্যা নেই, 20টা কিস করলেই হয়ে যাবে। এর কম করলে হয় না? হুম, একটাও কম না। সমস্যা নেই, আমি রাজি আছি। ফরহাদ তিশাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওকে আদর করতে করতে হারিয়ে গেল ভালোবাসার মায়া জালে।